আজকে আমরা শুরু করছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 আবৃত্তি ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রথম পর্ব। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত বিচারকগণ কাজল ইসলাম স্যার এবং রিপন আহমেদ স্যার। এবারে ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী অদ্রিতা বিশ্বাসকে। অদ্রিকা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা দুজনই ভালো আছি। তোমাকে প্রথম প্রতিযোগী হিসেবে স্বাগত জানাচ্ছি। আমরা তোমার কাছ থেকে প্রথমে যে কবিতাটি শুনতে চাইছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা। ঠিক আছে। প্রশ্ন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। পরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপনে হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। আমরা শুনে নিলাম অদ্রিকার কবিতা। এবার আমরা কাজল ইসলাম স্যারের কাছে শুনব মন্তব্য এবং প্রশ্নটা অদ্রিকার। অদ্রিকা, তুমি সুন্দর করেছ। বিশেষ করে এই কবিতাটা শেষের 2 লাইন 3 লাইনটা অনেক অর্থ বহন করে আবৃত্তিকারের জন্য, যে কিভাবে সে এই দুটো লাইন প্রক্ষেপণ করবে। তুমি সেটা ভালো করেছ। ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হলো, আবৃত্তি করতে গেলে আমাদের তো কণ্ঠশীলন করতেই হয়, না? প্রথম প্রয়োজনীয় কোনটা আমরা চর্চা করব, উচ্চারণ না কণ্ঠশীলন? আমরা প্রথম যেই ইয়েটা করব সেটা হচ্ছে কণ্ঠ। অপরিহার্য হচ্ছে উচ্চারণ, অপরিহার্য, অপরিহার্য। একদম খুব প্রয়োজন। তারপরে কণ্ঠকে শীলন করে আমরা অনুশীলন করে চর্চা করে একটা জায়গায় আনবো। তো এটা মাথায় রাখবে যে তোমাকে আগে উচ্চারণটা জানতে হবে। আমার এই কথার অর্থ ভেবো না যে তুমি উচ্চারণে ভুল করেছো, আমি তা বলছি না, কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ তোমার তো এখনো অনেক পথ বাকি, আমি তো বুড়ো হয়ে গেছি, কাজে তোমাকে শিখতে হবে, না? ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। এবার আমরা রিপন আহমেদ স্যারের কাছে শুনে নেব মন্তব্য। এবার আমরা শ্রদ্ধেয় রিপন স্যারের কাছে তার মন্তব্য এবং প্রশ্নটা শুনে নিব। ধন্যবাদ সঞ্চালককে এবং চমৎকার আবৃত্তি পরিবেশনের জন্য অদ্রিকাকে। সুন্দর লেগেছে তোমার আবৃত্তি, বিশেষ করে তোমার উচ্চারণ পরিশীলিত, প্রমিত এবং বাচন ভালো। আমার মনে হয় কবিতাটি তুমি অন্তরে ধারণ করেই আবৃত্তি করেছ, বিশ্বাস করছি। তোমার কাছে একটি প্রশ্ন। প্রত্যেকটি কবিতার মধ্যে কিছু চিত্র থাকে, যেটা আমরা কল্পনা করেই কিন্তু কবিতা করি, তাই না? তাই তুমি আসলে এই চিত্রকল্প বলতে কি বোঝো? চিত্রকল্প বলতে বুঝি যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা কবিতা যাহা ধরন লিখেছেন, সেই কবিতাটার মধ্যে
তিনার জীবনে কিছু ঘটা একটা স্মৃতি বা লিখেছেন, সেইটাকে হচ্ছে নিজের মতো করে একটা উপস্থাপনার মতো করে আবৃত্তি করাটাই। হ্যাঁ, তুমি বেশ কঠিন করেই উত্তর দেবার চেষ্টা করেছো। আমি শুধু রবীন্দ্রনাথের এবং এই কবিতার কথা বলছি না, যে আমি বলছি যে কোনো কবিতা যখন আমরা আবৃত্তি করি তখন আমরা চিত্রটাকে কল্পনা করি। হ্যাঁ। এইটা তো, অর্থাৎ চিত্রকল্প বলতে সেই কবিতার মধ্যে যে বিষয়গুলো, বিষয়বস্তুগুলো থাকে সেটিকে ধারণ করে সেই অনুযায়ী প্রকাশ করা, এই তো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আহ, প্রশ্নটা কঠিন, তারপরেও তুমি মোটামুটি উত্তর দেবার চেষ্টা করেছো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার দেখি অদ্রিকাকে বিচারক কি গ্রেড দিল। বাহ, অদ্রিকাকে রিপন স্যার A+ গ্রেড দিয়েছে। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী আনুষা আমরিন আনায়াকে। আমন্ত্রণ জানাচ্ছি আনুষাকে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি এবং আমরা সকলেই ভালো আছি। তোমার কাছ থেকে আমরা একটি কবিতা শুনব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ। পারবে তো? হ্যাঁ, শুরু করো। মনে করো যেন বিদেশ ঘুরে বাকি দিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে বাচরে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাগা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাগা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিপ যেন চূড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পারে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলিপ কোঠা, ওই দেখা যায় বড় নড়ে সুতো, চোর কাটাতে বাদ রয়েছে ঢেকে, মাঝখানে বট গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কখনো খানে, সন্ধ্যে হতে গেছে গায়ের পানে। ধন্যবাদ। ধন্যবাদ আনুষা। আমরা তোমার কবিতা মন দিয়ে শুনেছি। দু একটি জায়গায় একটু কথা বলবো, তারপরে প্রশ্ন। এই যে টক বগিয়ে একটি দ্বিরুক্ত শব্দ, এই জায়গায় যদি আমরা টক বগিয়ে আলাদা করে বলি এটা কিন্তু ঠিক হবে না, তাই না? এদিকে খেয়াল রাখবে। তারপরে খুঁড়ে খুঁড়ে, এই জায়গায় খুঁড়ে খুঁড়ে সময় নিয়ে বললে ঠিক হবে না। আরেকটি শব্দ তুমি ভুল বলেছ, মরা নদীর সোঁতা, তুমি সুতো বলেছ, এরকম কিছু একটি। এছাড়া তোমার আবৃত্তি, বাচন, উচ্চারণ বাকি সব কিছুই চমৎকার ছিল। পরবর্তী যখন করবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। আর একটু প্রশ্ন করি তোমাকে, খুব ছোট তুমি। আচ্ছা, দেশাত্মবোধক কবিতা, এটা তো এক ধরনের কবিতা। তুমি কি বোঝো দেশাত্মবোধক কবিতা বলতে আসলে কোন ধরনের কবিতাকে বোঝায়? বলতে পারবে? আচ্ছা, আবৃত্তি কাকে বলে এটা কি বলতে পারবে? একটু কঠিন, তাই না? আমরা আর একটু সহজ করে যদি বলি, আচ্ছা, কবিতা আবৃত্তি করতে গেলে লয় আছে, লয় বোঝো? লয়, গতি বা লয়, এটা বোঝো? মনে হয় একটু সমস্যা আছে। বিশেষ করে এই বয়সে আসলে কবিতার এই গ্রামার, এই প্রশ্নগুলো মনে রাখা একটু কঠিন। ঠিক আছে, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের কাজল ইসলাম স্যার হয়তো তোমাকে কিছু বলবেন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। ক্লাস 1। ক্লাস 1 এ আমার মনে আছে, আমাকে কেউ আমার নাম জিজ্ঞেস করলে আমি মায়ের কোলে মুখ লুকাতাম। আর ও এই বয়সে এসে এত লাইট, ক্যামেরা এবং দর্শকদের সামনে কবিতা আবৃত্তি করছে, এটাই তো অনেক। তুমি অনেক ভালো করেছো। থ্যাংক ইউ। কেউ প্রশংসা করলে থ্যাংক ইউ বলতে হয়। গুড।
তোমার কাছে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তুমি আবৃত্তি চর্চাটা করে যাবে, হ্যাঁ, বন্ধ করবে না, ঠিক আছে? তারপর একটু বড় হও, তখন আমরা তোমাকে প্রশ্ন করব, ওকে? এবার আমরা বিচারক মণ্ডলীর কাছে আনায়ার গ্রেড পয়েন্টটা জেনে নিব। আনায়া এ গ্রেড পেয়েছে। এবার আনায়াকে ধন্যবাদ। এবার আমরা শুনবো ফারিয়া জাসরার কবিতা। ফারিয়া, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি প্রস্তুত তো? আচ্ছা, তোমার কাছ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই কবিতাটি শুনবো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাঁশি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, মনে পড়ে। ফারিয়া একটু ভয় পেয়ে গেছিল বোধহয়, কিন্তু সুন্দর হয়েছে। এবার আমরা স্যারের বিচারক মণ্ডলীর মতামত জানবো। ধন্যবাদ। তোমার কবিতা আমরা শুনছিলাম, যদিও বেশ বড় কবিতা, শেষের দিকে একটু ভুলে গিয়েছো, হতেই পারে। কিন্তু কবিতার উচ্চারণে এবং একটি লাইনের এক প্রশ্বাসে যতটুকু বলতে হয় সেই জায়গাটি আমার মনে হয় একটু জড়তা আছে। এটি খেয়াল করবে যে এক প্রশ্বাসে আমার যতটুকু বলতে হবে সেটুকু ঠিক করে অনর্গলভাবে বলা, এই জায়গায় একটু সমস্যা রয়েছে। আরেকটি বর্ণের উচ্চারণে তোমার সমস্যা আমরা লক্ষ্য করেছি। তুমি বলো ডয়ের নিচে একটি বিন্দু দিলে যে যেটা হয় সেটার উচ্চারণ কি? র। র। কিন্তু র, র, র নয়, কিন্তু র। এটাকে কোন ধ্বনি বলা হয় তা কি জানো? আমি আমার প্রশ্নটা একই সঙ্গে করছি। এই যে র, এটাকে কোন ধ্বনি বলা হয় উচ্চারণের দিক থেকে? ব্যঞ্জন ধ্বনি। আমি ঠিক ওইভাবে না, যেমন বয় বিন্দু দিলে যে র, এটার একটি নাম আছে, আবার ডয় বিন্দু দিয়ে যে র, তার একটি নাম আছে। ব্যঞ্জন স্বরবর্ণ ওইভাবে না, অন্যভাবে। এটার উচ্চারণের কারণেই এর নাম হয়েছে, উচ্চারণের গতি, উচ্চারণের প্রকাশ ইত্যাদি কারণে। আমি একটি বলে দিই, তাহলে দেখো আরেকটি পারো কিনা। এই যে বয়বিন্দু র, যেটা, এটাকে কম্পনজাত ধ্বনি বলে। তাহলে ডয়বিন্দু র এটাকে কি বলে বলতে পারবে? তাড়নজাত ধ্বনি, তাড়া দিয়ে বলতে হয়, হ্যাঁ। এবং এটি উচ্চারণ তুমি একটু খেয়াল করবে, এটি উচ্চারণ করতে গেলে তুমি ডকে ভালো করে উচ্চারণ করলে রটা ভালো করে পারবে, কারণ জিহ্বার ডগাটা একই জায়গায় যায়, সেইভাবে তুমি উচ্চারণ করবে। ধন্যবাদ। আমি কাজল স্যারকে বলবো তোমার সম্পর্কে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। তুমি ভয় পেয়েছো? শোনো,
ভয় এমন একটা রাক্ষস, এমন একটা দৈত্য, যে তোমার পারা জিনিস সেটা ও খেয়ে ফেলে। আর একটু সহজ করে বলি, সেটা হলো যে বর্ণের মধ্যে ধ্বনিতে দুটো আছে, একটা হলো অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। হ্যাঁ, অল্প প্রাণ হলো ব, মহাপ্রাণ হলো ভ। খুব সহজ এটা চেনা। তুমি যখন ব বলবে তখন হাতের তালুর মুখের সামনে এরকম তালুটা রাখবে, দেখবে ব বললে একটা বাতাস লাগে, আর ভ বললে একটু বেশি বাতাস লাগে। করে দেখো একবার, ব ব অল্প বাতাস, এবার ভ বলো, ভ বেশি বাতাস। বেশি বাতাস যেখানে লাগবে সেটা হলো মহাপ্রাণ, অল্প বাতাস যেটা লাগবে এটা একটু খেয়াল করবে, প্রত্যেক জায়গায় আছে। চ, ছ, জ, ঝ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এটা একটু খেয়াল করবে। আর প্রশ্ন হলো তোমার, এর মধ্যে প্রশ্নটা হয়ে গেছে, অল্প প্রাণ মহাপ্রাণ কাকে বলে। ঠিক আছে, তুমি আরো ভালো করবে, আর একটু মনোযোগ দেবে। ধন্যবাদ। এবার আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তার গ্রেড পয়েন্টটা জানতে চাচ্ছি। ফারিয়া বি গ্রেড পেয়েছে, বিচারক মণ্ডলী ফারিয়াকে বি গ্রেড দিয়েছে। এবার আমরা ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী শিকদার তাকোয়া জামানকে। তাকুয়া জামান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে শুভ দুপুর জানিয়ে তোমার কাছ থেকে আমরা একটি কবিতা শুনব, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অন্য মা। অন্য মা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজার হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পাড়ের গাঁয়ে, এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নয়, হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অবু। ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে বল দেখি কে। বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতে তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিচে, আমার পারে থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। তাকোয়ার কবিতা তো আমার খুব ভালো লেগেছে। এবার আমি কাজল ইসলাম স্যার এবং রিপন স্যারের কাছ থেকে মন্তব্যটা জেনে নেব, এবং তাকোয়ার কাছে প্রশ্ন থাকলে দেখো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। ক্লাস 1-এ? মাগো, সুন্দর আবৃত্তি করেছ, সুন্দর হয়েছে। যেমন তোমার বয়সে একটা কঠিন শব্দ অনেকেই বলে হঠাৎ, কিন্তু তুমি কিন্তু ঠিকই হঠাৎ বলেছ, খুব ভালো করেছো। কবিতা আবৃত্তি করতে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। কারণ কি ভালো লাগে? কবিতার কোন বিষয়টা তোমার ভালো লাগে? গল্প বলাটা? কবিতার প্রত্যেক কবিতার মধ্যে একটা গল্প থাকে। এই যে তুমি কবিতাটা বললে, এখানে অবু বলছে, তাই না, যে তুমি যদি আমার মা না হয়ে অন্য কারো মা হতে, এই যে একটা গল্প, তো এটাকে একটা ছন্দ, একটা ফ্রেমে নিয়ে আসে কবিতা। এই গল্প বলাটা ভালো লাগে? হ্যাঁ। ভেরি গুড। আরেকটা হচ্ছে, তুমি এখন
ক্লাস ওয়ানে পড়ো পড়ো, সবে শুরু। যত বড় হবে প্রত্যেক বর্ণের উচ্চারণগুলো স্পষ্ট করতে হবে। তোমারটা অস্পষ্ট হয়েছে আমি তা বলছি না, এদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ভেরি গুড, আরও এগিয়ে যাও। ধন্যবাদ। তাকোয়া জামান, তোমার আবৃত্তি আমরা শুনেছি, তোমার উচ্চারণ বাচন সব কিছুই সুন্দর ছিল। আমি তোমাকে কবিতার সম্পর্কে, কবিতার মধ্য থেকে একটি প্রশ্ন করব। সেটি হচ্ছে, আমরা অনেক সময় এটা অনেকে জানি না, কিন্তু তুমি জানো কিনা একটু দেখছি, আবৃত্তি এবং পাঠ এ দুটো কি একই জিনিস নাকি একটু পার্থক্য আছে? কাকে আবৃত্তি বলে, কাকে পাঠ বলে, তুমি কি জানো? দুঃখিত স্যার, আমি এটা জানি। জানো না, খুব সুন্দর। তাহলে আরেকটি প্রশ্ন করি, আবৃত্তি বলতে তুমি কি বোঝো? আবৃত্তি বলতে আমি বুঝি শুদ্ধ ও সুন্দর উচ্চারণে কোনো কিছুকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলা। বাহ, চমৎকার, এটুকুই যথেষ্ট। হ্যাঁ, খুব সুন্দর বলেছ। ঠিক আছে, স্যার নাম্বারটা। আমি কিন্তু তোমাকে বলে গেছি আবৃত্তি আর পাঠের মধ্যে পার্থক্য কি, খেয়াল করো। আমি বলেছি যে গল্পটা বলছো, হ্যাঁ, ওটা হলো পাঠ, আর এটাকে একটা ফ্রেমে, একটা ছন্দে এনে নির্মাণ করা, ওটা আবৃত্তি। একেবারে বুঝতে পেরেছো? এবার আমরা তাকোয়ার গ্রেড পয়েন্টটা জেনে নিব। তাকোয়া A+ পেয়েছে। ধন্যবাদ তাকোয়া। এবার আমরা তাসলিম ইসলাম পৃথার কাছ থেকে তার কবিতাটি শুনব। তাসলিম ইসলাম পৃথা, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমরা তোমার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। ইচ্ছামতি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, পায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। গায়ের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরিনাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। ধন্যবাদ। এবার বিচারক মণ্ডলীর কাছে পৃথার কাছে প্রশ্ন থাকলে এবং তাদের মন্তব্যটা আমি জানতে চাচ্ছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি। ক্লাস 2। তোমাদেরকে যে প্রশ্ন করব, এই যে এ প্রশ্ন করাটাও কঠিন, কারণ তোমাদের বয়স এত কম। প্রশ্নগুলো একটু কঠিন হয়, যেটা তোমাদের কাছে করতে গেলেও আমাদের কাছে নিজের কাছেই কঠিন মনে হয়। আর তারপরে একটা প্রশ্ন করি, তুমি কি জানো আবৃত্তি আর পাঠ, পাঠ মানে তো পড়ে যাওয়া, হ্যাঁ, পাঠ মানে কি? পড়ে যাওয়া। পাঠ অর্থ জানো না? পড়ে যাওয়া, গল্প পড়া, খবর পড়া। আর আবৃত্তি, কোনটা পাঠ আর কোনটা আবৃত্তি বলতে পারবে? আমি কিন্তু উত্তর দিয়েছি।
আমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর আছে। পড়ে যাওয়া হলো, গল্প পড়ে যাচ্ছ। এক দেশে ছিল এক রাজা, তার দুটো শিং ছিল, তার দুটো ঘোড়া ছিল, এই হলো গল্প বলা। আর এটাকে একটা তাল লয় ছন্দে একটা ফ্রেমের মধ্যে এনে পড়াটা আবৃত্তি, তাই কি না? আমরা যখন হিন্দু ধর্মে শ্লোক বা স্তোত্র পড়ি তখন একটা স্কেল, তাল, লয় করে পড়ি, বা কোরআন শরীফ যখন মুসলমানরা আমরা পড়ি তখন তেলাওয়াত করি, কোরআন পাঠ আর কোরআন তেলাওয়াত। তাই তেলাওয়াতটা যাতে মানুষের কানে সুন্দর লাগে সেরকম সুন্দর করে করতে হয় না? কাজে পাঠ আর আবৃত্তি আলাদা, কিন্তু মনে থাকবে। ধন্যবাদ, ভালো করেছো তুমি আবৃত্তি। ধন্যবাদ তাকোয়া। তাসলিম, পৃথা, তোমার কবিতা শুনেছি এবং বেশ ভালোও লেগেছে। বাচনভঙ্গি ভালো ছিল, তবে গলার একটু ওঠানামা আর একটু বাড়াবে, এটি খেয়াল রাখবে। ওঠানামাটা এটি খেয়াল রাখবে। আমি তোমাকে একটি প্রশ্ন করছি। কবিতায় লয় একটি কথা আছে, তুমি কি লয় বোঝো? কাকে বলে লয়? বোঝো লয় মানে কি? তুমি কি গান শেখো? তাহলে তো আরো বেশি জানার কথা। লয়, গানে লয় থাকে, কবিতায় থাকে, কথা বলায় থাকে, আমাদের চলায়ও থাকে। লয় বোঝো? গতি, তুমি কিভাবে চলবে, দ্রুত, মধ্য, ধীর, এটিই তো লয়। এ সম্পর্কে কখনো জেনেছো, পড়েছো? তাহলে বলো একটু, লয় কাকে বলে? পৃথা একটু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে? ভয়ের কিছু নেই। কবিতা পড়ার ক্ষেত্রে আমাদের একটি গতির দরকার আছে, তাই না? যে কেমন ভাবে পড়ব, দ্রুত না ধীরে না মধ্য লয়, এই তো, এটাই তো লয়। আচ্ছা, তোমাকে আরেকটু প্রশ্ন করি, যেহেতু এটি তোমার কাছে একটু কঠিন মনে হয়েছে। কবিতার বিষয়ভিত্তিক বিষয় আছে, হয়তো বুঝবে কি না। দেশাত্মবোধক কবিতা কাকে বলে জানো? তুমি একটি কবিতা শুনে বলতে পারবে এটা দেশাত্মবোধক কবিতা কিনা? এটি সহজ, খুব সহজ। আচ্ছা, তুমি আবৃত্তি বলতে কি বোঝো? আবৃত্তি কাকে বলে বলো, একটু চেষ্টা করো, ভয়ের কিছু নেই। সম্ভবত ভয়ই পাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ওকে রিমান্ডে নেওয়া হয়েছে। তুমি কিন্তু পারো এই উত্তরগুলো, এই প্রশ্নের উত্তরগুলো তুমি কিন্তু পারো, কিন্তু আমি মনে করি যে তুমি ক্যামেরার সামনে, মাইক্রোফোন, এত লাইটের সামনে একটু ঘাবড়ে গিয়েছো না? একটু ভয় পেয়েছো? একটু? ভয়ের কিছু নেই, ওকে ছেড়ে দেয়াই ভালো। এবার বিচারক মণ্ডলীর কাছ থেকে পৃথার গ্রেড পয়েন্টটা জানতে চাচ্ছি। পৃথা এ গ্রেড পেয়েছে। ধন্যবাদ পৃথা। এবার আমরা ডেকে নিব পরের প্রতিযোগী মেঘাত্রী মোহিতা হোড়কে। মেঘাত্রী, আমরা তোমার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটি শুনতে চাই। আমি মেঘাত্রী আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করি চাপার তলা দিয়ে, আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।
তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালেতে আসবে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন মা আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। ধন্যবাদ। ধন্যবাদ। মেঘাত্রী, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আর তোমার কবিতাটাও আমার ভালো লেগেছে। এবার আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের মন্তব্য জেনে নিব। আমি একটু বলছি, মেঘাত্রীর কবিতা আমরা শুনছিলাম। তুমি চ ছ এই উচ্চারণগুলোর দিকে একটু খেয়াল রাখবে। তুমি কি জানো চ ছ কিভাবে উচ্চারণ করতে হয়? চ ছ এখন যাই হোক ভালো হয়েছে, কিন্তু পড়ার সময় একটু সমস্যা হয়েছিল। জ ঝ ঠিক আছে। আচ্ছা, আরেকটি বলো, এটি আমার প্রশ্ন। কথা বলতে, কবিতা আবৃত্তি করতে আমাদের নাকের কোনো প্রয়োজন আছে? কখনো কখনো যখন চন্দ্রবিন্দু উচ্চারণ হয় সেই সময় এটাই জানতে চেয়েছিলাম, তুমি কি সেটি প্রয়োগ করতে পেরেছো? আমাদের কবিতার দ্বিতীয় লাইনে কি আছে? কি গাছের? চাপার গাছে এই যে চাপা বললা, চাঁপা তো বললা না, চাঁপা। একটু নাকে, হ্যাঁ তুমি উত্তর দিতে পেরেছো, কিন্তু এগুলো একটু খেয়াল রাখবে। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3তে পড়ি। ক্লাস 3তে। 3তে পড়ো। তোমার এখনো অনেক পথ বাকি, আরো আরো বুড়ো হতে অনেক পথ যেতে হবে না? তুমি চর্চাটা চালিয়ে যাবে। আর কবিতা আবৃত্তি করতে ভালো লাগে কেন তোমার? স্যার, কবিতা আবৃত্তি যে গল্পটা, ওটা আমার সবচেয়ে বেশি পড়তে ভালো লাগে। অন্যান্য যে সাবজেক্ট বিষয়বস্তুগুলো আছে ওগুলোর থেকে আমার কবিতাটাই করতে ভালো লাগে বেশি। ভেরি স্মার্ট, ঠিক আছে, খুব ভালো করেছো। হ্যাঁ, এবার মেঘাত্রীর গ্রেড পয়েন্ট আমরা জেনে নিব। মেঘাত্রী A+ পেয়েছে। ধন্যবাদ মেঘাত্রী। থ্যাংক ইউ। এবার আমরা ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী বীরেশ্বর বৈদ্যকে। বীরেশ্বর, আমরা তোমার কাছ থেকে একটি কবিতা শুনবো। ছোট নদী। ছোট নদী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক। আর পারে আমবন তাল বন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বড়সার উৎসবে জেগে ওঠে পাড়া। আমরা বীরেশ্বরের কবিতাটি শুনলাম, এখন আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের মন্তব্যটি জানব। তোমার নাম কি? বীরেশ্বর। জি। এই নামের অর্থ জানো? জি। বলো তো। স্বামী বিবেকানন্দের নাম বীরেশ্বর ছিল। তো স্বামী বিবেকানন্দ কি কোনো কথা বলতে গিয়ে ভয় পেতেন? না। তো তোমার নাম বীরেশ্বর, তুমি ভয় পাচ্ছ কেন? একটু ভয় লাগছে? জি। তুমি ভালো বলেছো। আমি শুধু একটা মন্তব্যের জায়গায় একটা কথা বলি, সেটা হলো ইংরেজি বর্ণ এফ আর বাংলা বর্ণে ফ, আমরা মনে করি যে এ দুটো উচ্চারণ এক, কিন্তু খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই বয়সে হয়তো বুঝবে না, আর একটু বয়স বাড়লে আজকের কথা মনে পড়লে তোমার তখন বুঝে আসবে। সেটা হলো যে ইংরেজি বর্ণের এফ আমরা বলি ফ্লাওয়ার, ফ্লাওয়ার, হ্যাঁ। আর বাংলায় যদি বলি ফুল, ওটা হবে ফুল, ওটা কিন্তু ফুল না। এটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য। ইংরেজিতে হবে ফ্লাওয়ার, ফ্লাওয়ার, আর বাংলায় বলবো ফুল। ঠিক আছে? তো আবৃত্তি যে করছো তুমি, জানো কোন ক্লাস তোমার? এবার 4-এ উঠব। রিপন স্যারের সাথে আমি একটা শেয়ার করি, সেটা হচ্ছে যে এদের কিন্তু আবৃত্তিটা টোটালি একটা বোধের খেলা। এখানে প্রথম মানে রসের একটা ব্যাপার আছে, তো এদের তো সেই বয়সই হয়, তাই না? তো এরা এখনো কিছু ছাড় হয়তো পাবে, কিন্তু ভবিষ্যতে এটা বুঝতে হবে। তো আবৃত্তি করতে তোমার ভালো লাগে কেন? আবৃত্তির যে গল্পটা সেটা খুব মজার হয়, তাই অন্যান্য সাবজেক্ট বিষয়বস্তুর থেকে আমার আবৃত্তিটাই ভালো লাগে। হ্যাঁ, আবৃত্তির গল্পটা ফুটিয়ে তুলতে হবে, ওর ভেতরে যে গল্প থাকে এটা ফুটিয়ে তুলতে হবে। তুমি ভালো করেছো। ধন্যবাদ স্যার, চমৎকারভাবে বলেছেন কাজল স্যার। আমি তেমন কিছু বলছি না, আমি বলছি তুমি কি ওষ্ঠবর্ণ কোনগুলো তুমি কি জানো? জানো? দুঃখিত না। আচ্ছা, ঠিক আছে। স্যার কিন্তু এই বিষয়েই কথা বলেছেন, ওই যে এফ ফ এটা বলেছে না, ওখানেই আছে। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি পড়বে, জানবে। ধন্যবাদ। এবার আমরা বীরেশ্বরের গ্রেড পয়েন্টটি জেনে নিব। বীরেশ্বর এ গ্রেড পেয়েছি। ধন্যবাদ বীরেশ্বর। এবার আমরা পরের প্রতিযোগী পরিণীতা বিশ্বাসের কাছে তার কবিতাটি শুনব। পরিণীতা, আমরা তোমার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইচ্ছামতি নদী শুনতে চাচ্ছি। ইচ্ছামতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই দুই পাড়ের সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি,
ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি, নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারে ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। ধন্যবাদ। পরিণীতার কবিতার বিষয়টি খুবই সুন্দর ছিল। ও যখন যা খুশি তাই হতে চায়। এবার আমার তো ভালো লেগেছে, এবার স্যারদের কাছে তাদের মন্তব্যটা শুনবো এবং পরিণীতা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2তে, কিন্তু সামনের বছর 3তে উঠবো। আচ্ছা, তোমার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। তার থেকে তুমি বেশি সুন্দর লাগছে, কিউট লাগছে। আবৃত্তির মধ্যে সবসময় একটা গল্প, সব কবিতার মধ্যেই একটা গল্প থাকে, সেই গল্পটা ফুটিয়ে তুলতে হয়। এই গল্পটাকে যত বেশি ফুটিয়ে তুলতে পারবে তোমার সাফল্য তত বেশি। আর এটার জন্যে টোটালি একটা বোধের দরকার হয়। যত বড় হবে বোধ তত ম্যাচিউর হবে। তুমি এখন যে কবিতাটা যেভাবে পড়ছো, যখন তুমি ক্লাস 8-এ উঠবে দেখবে ওই কবিতাটাই তুমি আরেক রকম পড়ছো। তোমাকে যে প্রশ্ন করব এখন, আবৃত্তি বলতে তুমি কি বোঝো? স্যার আমি সহজ করে দিই। যখন তুমি একটা গল্প পড়ো আর যখন তুমি একটা কবিতা পড়ো, সেটা তো কবিতা তো আবৃত্তি করতে হয়, আবার কবিতা শুধুও পড়া যায়, তাই না? তাহলে এই শুধু পড়া আর আবৃত্তি করা, কিভাবে আবৃত্তি করতে হয়? আবৃত্তি আপনার সুরে সুরে করতে হয়, আর পড়া শুধু পড়ার মতো। পড়া তো একা একা পড়ে গেলাম না, আর আবৃত্তি যখন করবে তখন 10 জন শুনবে। অনেক ভালো, আরো ভালো করবে, চর্চা রাখবে। আমি একটু প্রশ্ন করছি তোমাকে। আহ, তুমি ছন্দ বোঝো? ছন্দ কাকে বলে? ছন্দ? হ্যাঁ। ছন্দ কাকে বলে এটা বলতে পারবো না, কিন্তু আবৃত্তির মানে করতে গেলে একটা ছন্দ লাগে, সেটাকেই বলা হয় ছন্দ লাগে, হ্যাঁ। ঠিক আছে, তোমার ছন্দ লাগে, এটি জানলেই হচ্ছে। পরবর্তীতে তুমি চর্চা করে নেবে। আমরা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার পরিণীতার গ্রেড পয়েন্ট আমরা জেনে নিব। পরিণীতা এ গ্রেড পেয়েছে। এবার আমরা শুনবো রিধিমা মল্লিকের কবিতা। আমরা কবিতা শুনব রিধিমা মল্লিকের কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ কবিতা, পারবে? হ্যাঁ। ঠিক আছে, শুরু করো। বিজ্ঞ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুস। আমি যখন খাওয়া খেলে খেলার থালে সাজিয়ে নে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি বড় করো, 2 হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করি কখনো, মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলে হাসে। খেলা করছি মনে করো কি, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই, তোমার খুকি অমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি,
টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি, আমি গুডমশাই। ও আমাকে চেঁচিয়ে ডাকে, দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায়। গণেশকেও বলে যে মা, গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। ঋদ্ধিমা তো খুবই মিষ্টি, ওর কবিতা ওর মতো মিষ্টি। এবার স্যারদের কেমন লাগলো আমরা সেটা জানবো। ধন্যবাদ। রিধিমার কবিতা আমরা শুনেছি, বেশ চমৎকার হয়েছে। একটি প্রশ্ন করি, তুমি কি ওষ্ঠবর্ণ কোনগুলো চেনো? না টিচার। আচ্ছা, যে বর্ণগুলো ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়। আমাদের এই কবিতার দ্বিতীয় লাইনে ছিল না যে আমরা যখন উড়িয়েছিলেম কি? আমরা যখন আমরা যখন উড়িয়েছিলেম, আমরা যখন উড়িয়েছিলেম বলি। না, ওই যে আকাশে উড়ায় ফানুস, বলো। ফানুস। এই যে তুমি ঠোঁট লাগিয়ে বলনি, এটার জন্য তুমি ঠোঁট লাগিয়ে বলবে, হ্যাঁ। ফানুস। ফানুস। ওষ্ঠবর্ণ মানে ওষ্ঠ লাগিয়েই বলতে হবে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। স্যার তোমার সম্পর্কে কিছু বলবেন। কোন ক্লাস? ক্লাস 1। কি প্রশ্ন করব? এমনি রিধিমা, তুমি আবৃত্তি করো, আবৃত্তিটা যখন তুমি একা করবে তখন বিশ্রামের সাথে করবে, আর যখন তুমি 10জনকে শোনানোর জন্য করবে তখন সেটার পেছনে শ্রম দিতে হবে। পারফর্ম যখন করবে, তোমার পারফরমেন্সটা খুব ভালো। তুমি যে পারফর্ম করেছো যেভাবে চোখ মুখ দিয়ে, এটা খুব ভালো। থ্যাংক ইউ টিচার। খুব ভালো হয়েছে, ধন্যবাদ। ঋদ্ধিমার গ্রেড পয়েন্ট আমরা জেনে নিব বিচারকদের কাছ থেকে। বাহ, ঋদ্ধিমা A+ পেয়েছে। আমাদের এই পর্বে অনুপস্থিত ছিল 2জন প্রতিযোগী। তো এবার ফলাফল ঘোষণার পালা। আমি ফলাফল জানানোর জন্য ডেকে নিচ্ছি আমাদের আজকের বিচারক মণ্ডলী এবং সঙ্গে এনামুল স্যারকে। আমাদের আজকের প্রতিযোগীদের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রিপন স্যারকে। ধন্যবাদ সঞ্চালককে এবং আজকের এই প্রতিযোগিতার যারা আয়োজক ছিলেন। আসলে শিল্পের যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত দুরূহ একটি বিষয়, কঠিন একটি বিষয় আবৃত্তি। আমরা জানি গানে, নৃত্যে বাদ্যযন্ত্র থাকে, মিউজিক থাকে, নাটকে অভিনয় থাকে, কিন্তু কবিতা আবৃত্তির ক্ষেত্রে সব কিছুই, সব যে ভাব রস, এগুলো প্রকাশ করতে হয় আমাদের কণ্ঠের মধ্য দিয়ে। সুতরাং অত্যন্ত জটিল একটি বিষয়, আর এটি বিচার করা আরও কঠিন বিষয়। আমাদের বিবেক এবং বোধ দুটোকেই জাগিয়ে রাখতে হয়। কোনোভাবে অসচেতন হলে ভুল হবার সম্ভাবনা থাকে। আর প্রতিযোগী যারা ছিল সকলেই অনেক ভালো করেছে, কিন্তু প্রতিযোগিতা মানেই হচ্ছে সর্বোত্তমকে খুঁজে বের করা। তার মানে এই নয় যে অন্যরা উত্তম নয়। আমি বলেছি সকলেই উত্তম, কিন্তু সর্বোত্তমকে খুঁজে বের করা এটি অনেক কঠিন একটি দায়িত্ব। সেই জায়গায় আমি এবং কাজল ইসলাম স্যার দায়িত্ব পালন করেছি। প্রত্যাশা করছি যারা বিজিত হবে তারা তাদের চর্চা অব্যাহত রাখবে, আর যারা কিছুটা কম পেয়ে কিছুটা পিছিয়ে থাকবে তারা আমার মনে হয় অনুপ্রাণিত হবে। কারণ আমরা জানি কোনো কিছু থেকে হেরে যাওয়া বলতে কোনো শব্দ নেই, হয় আমি জিতবো না হয় আমি শিখবো। তাহলে আজকে যারা বিজয়ী হতে কিছুটা পিছিয়ে থাকবে তারা শিখবে, তাদের চর্চাকে আরও শানিত করবে এবং আগামী দিনে তারাও বিজিত হবে, এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবার আমরা কাজল স্যারের কাছ থেকে কিছু মন্তব্য শুনতে চাচ্ছি। রিপন আহমেদ সুন্দরভাবে বুঝিয়েছেন আপনাদের। আমাদের কঠিন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা একটু ম্যাচিউর, একটু পরিণত বয়সে আবৃত্তির বিচার করতে ভালো লাগে, কিন্তু খুব নিষ্ঠুরতম কাজ এই ছোট ছোট বাচ্চাদের। আপনারা দেখেছেন যে এখানে 1, 2, একজন মাত্র হয়তো 3-তে পড়ে। এই ছোট শিশুকে আমি মার্ক কম দেবো বেশি দেবো কিভাবে বের করে আনবো?
কে প্রথম, কিন্তু এটা আমাদের করতে হয়, এটা খুব নিষ্ঠুর একটা কাজ। তো এরা ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো করবে। সবুজ কুড়িয়া আজকে যে পদক্ষেপ নিয়েছে, এটা শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এখানে গ্রুমিং করা, প্রশিক্ষণ দেয়া, এটা শিল্পী গড়ে তোলার কাজ। এটা নিশ্চয়ই একটা আনন্দের কাজ। ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ। এবার আমরা ফলাফল ঘোষণার জন্য এনামুল স্যারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শুভনীতা। শুভনীতা, ও এতক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করছিল, আমরা ওখানে বসে দেখছিলাম। আহ, আমাদের আসলে এটাই কিন্তু, যে কাজল ভাই বললেন, রিপন ভাই বললেন যে বিষয়গুলো, সবুজ কুড়ি কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতা না। আমরা প্রথমে বলেছি এটি প্রশিক্ষণের জায়গা। আমরা একটা পর্ব নয় যে আমরা করে ছেড়ে দিলাম, আমরা ধাপে ধাপে বাচ্চাদেরকে শানিত করছি, তৈরি করছি। এবং একটা পর্যায়ে ওরা যখন করেছিল, কাজল ভাই প্রথম থেকে আমাদের সাথে আছেন, যখন ওরা করেছিল তার থেকে নিশ্চয়ই আস্তে আস্তে ওরা অনেক সামনে এগোচ্ছে। কারণ এই যে জানার যে বিষয়টা না, আমরা কিন্তু ওদেরকে জানতে বাধ্য করছি। আজকে আমরা বলেছিলাম যে আমরা বাদ দেব, প্রশ্ন করা হবে। তার মানে ওরা আবৃত্তি নিয়ে, কবিতা নিয়ে ওর টিচারের সঙ্গে আলোচনা করেছে, ওর টিচার ওকে কিছু বুঝিয়েছে। আবার অনেক বাচ্চা ভয়ে কথা বলতে পারছে না। এখানে কাজল ভাই বলছিল যে বাচ্চাদের আমরা কি মার্ক দিব, তাই না? আসলে ওদেরকে জাজ করা যায় না, কিন্তু আমাদেরকে তো শেখাতে হবে। প্রতিযোগিতার জায়গায় দাঁড় না করাতে পারলে কিন্তু আমরা ওদেরকে স্ট্যান্ডার্ড, ওদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবো না। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখেন এই যে প্রতিযোগিতাটি হলো, শুভনীতা একটু আমি মার্কসটা দেখবো, ইয়েটা। আচ্ছা, আমরা যে বিষয়টা বলছিলাম যে দেখেন, আমরা আজকে বাচ্চাদেরকে যে গ্রেড দিয়েছি, হ্যাঁ, এখানে এই গ্রেড পয়েন্টটা কিন্তু আসলে মুখ্য বিচার্য নয়। এখানে বিচার হচ্ছে ও নিজে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আসলে কি করলো অর্জন। আর যে বাচ্চাটি আসলে অনেক দিন ধরে শেখে, যে বাচ্চাটির আবৃত্তির ভান্ডারটা অনেক সমৃদ্ধ, নিশ্চয়ই সে ভালো করবে, এটা প্রত্যেকেই আমরা বুঝি, তাই না? তো এইখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। যারা নতুন তারা তো একটু কম ভালো, কম পারবে। যারা পুরাতন, যারা অনেক জানে, তারা নিশ্চয়ই ভালো পারবে, অনেক দিন ধরে শিখছে, অথবা এই বিষয়টি তাদের বোধে এসে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কেউ ওয়ারিড হবে না। অভিভাবকদেরকে বলবো যে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। সবুজ কুড়ির উদ্দেশ্য হচ্ছে আমার খুলনার শিল্পীরা ন্যাশনাল পর্যায়ে যখন কম্পিট করবে, তারা যেন তাদের স্কিল নিয়ে তারা ওইভাবে তাদের অবস্থানটাকে ধরে রাখতে পারে, বা তাদের জায়গাটাকে তৈরি রাখতে পারে। আমরা এই কারণেই আসলে এই প্রতিযোগিতাটি করা, যে জাতীয় যে সকল প্রতিযোগিতা হয় সেখানে কম্পিটিশন করবার মতো অ্যাবিলিটি তাদের তৈরি করে দেওয়া। যাই হোক, আমরা এখানে শেখাচ্ছিলাম, দেখেন আমাদের একজন উপস্থাপিকা আজ এসেছে নতুন সবুজ কুড়িতে, এটিও একটা প্রশিক্ষণ। হ্যাঁ, তো এইভাবেই আমরা আসলে আমাদের কাজ করছি। আমাদের বাচ্চারা যারা এর আগে বিভিন্ন বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমরা এই সবুজ কুড়ির মধ্য দিয়ে নানানভাবে গ্রুম করছি, হ্যাঁ, এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আজকে এই যে ক বিভাগের যে আবৃত্তি প্রতিযোগিতা, এটি আমরা দেখলাম। আসলে আমরা এই রাউন্ডে কাউকে বাদ দিতে পারছি না, আমরা চাইছি না আসলে। আমি এখানে সম্মানিত বিচারক মণ্ডলী আছে এবং অনুষ্ঠানের পরিচালকও এখানে উপস্থিত রয়েছে। আমি কেটিভির পক্ষ থেকে বলবো যে যে বাচ্চারা আছে যারা, আসলে আমরা চাই একটু কন্টিনিউ করুক এরা। আমরা কাউকে বাদ না দিয়ে দেখি এদেরকে দিয়েই আমরা শেষ পর্যন্ত আরো দু একটা পর্ব করিয়ে ওদেরকে কত দূরে নেওয়া যায়, একটু স্কিলটা আর একটু ডেভেলপ করুক ওরা। আর এখান থেকেই পয়েন্ট পেতে পেতে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। তো আমার কি সিদ্ধান্তটা ঠিক আছে কিনা? তো আমি আসলে আজ কেউ বাদ যাচ্ছে না, যে যে গ্রেড পেয়েছে সেই অনুযায়ী তার পয়েন্ট যোগ হবে বটে, কিন্তু সকলেই থেকে যাচ্ছে এই রাউন্ডে, এবং এরা সকলেই চূড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিযোগিতা করবে। ধন্যবাদ। আপনারা থাকবেন সবুজ কুড়ির সাথে, কেটিভির সঙ্গে। আব্বাসউদ্দিন একাডেমি যে কাজটি করে যাচ্ছে সেটি আপনাদের সহায়তায় আর অনেক দূর যাবে। ধন্যবাদ। যে দুজন অনুপস্থিত ছিল তারা পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, তবে আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা সকলেই ফাইনাল রাউন্ডে থাকছে। ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ করছি।